আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন বাংলাদেশের অন্যতম একজন নন্দিত রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধ থেকে বর্তমান অবধি যার রাজপথে পথ চলা রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বাগেরহাট এক থেকে যিনি দুবার আওয়ামী লীগের অন্যতম বলিষ্ঠ দুজন প্রার্থীর এগেনস্টে নির্বাচন করেছিলেন, সেই বিদগ্ধ ব্যক্তিত্ব একজন আইনবিদ জনাব অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু আজকের অনুষ্ঠানে আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে কিন্তু কোনো প্রশ্ন যদি আপনার করতে চান তাহলে স্ক্রলে দেখুন নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন তুলনাতে রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ নিয়ে যিনি দীর্ঘ সময় রাজপথে নেতৃত্ব দিচ্ছেন, কেন্দ্রীয় বিএনপিকে সমৃদ্ধ করেছেন, আইন অঙ্গনে যার দীর্ঘ সময় পথ চলা, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত শীর্ষ দায়িত্বশীল, বাগেরহাট একের মোল্লারহাট, ফকিরহাট এবং চিতলমারীর নন্দিত মুখ জনাব ওয়াহিদুজ্জামান দীপুকে আমরা যুক্ত করছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। যে জনাব দর্শক শ্রোতাদেরকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা, বাংলাদেশ অদ্ভুদয় থেকেই আপনার ভাবনা আসলে গোছানো বোঝানো, মুক্তিযুদ্ধের পূর্বকালে এবং প্রাককালে এবং পরবর্তীকালের অনেক চিত্র বিচিত্র ধারণ করে পরবর্তীতে আপনি শীর্ষ রাজনীতি করতে করতে ছাত্র রাজনীতির মাধ্যম দিয়ে অবশেষে এখন কেন্দ্রীয় বিএনপির একজন শীর্ষ নেতা। আপনি দর্শকদেরকে জানান যে কি চেতনা, প্রেরণা বা উৎসাহ উদ্দীপনার ভিত্তিতে আপনি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তনকারী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ নিয়ে রাজপথে আসলেন? আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ নিয়ে আলোচনা করতে গেলেই স্বাভাবিকভাবে 69, 70, 71 চলে আসে। আমার ছাত্র জীবনে 69 দেখেছি আমি, 70 দেখেছি আমি, 71-এর মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে যোদ্ধাদের সাথে অংশগ্রহণ করেছি। মুক্তিযোদ্ধা যারা, তাদের লালিত যে স্বপ্ন সেটি একটি দেশ গড়ে তোলার, যে দেশটি তাদের। আমিও হয়তো ওই সময়ে রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে অনেক বিস্তৃত ধারণার বশবর্তী না হলেও যতটুকু মনে পড়ে নিজেকে এই চেতনায় সমৃদ্ধ করেছিলাম, পাকিস্তানিদের সাথে আর থাকা যায় না। সৃষ্টিটা সেখান থেকেই। আমরা বাংলাদেশ পেয়েছি, খুব দ্রুততম সময়ের মধ্যে দেখেছি আমরা যারা যুদ্ধটা করেছিলাম, যারা যুদ্ধ করতে গিয়ে পরিবার পরিজন এবং নিজেদেরকে হারিয়েছেন, প্রায় কারো স্বপ্নের সাথেই শাসকদের চিন্তার এবং কর্মের কোনো সম্পর্ক নাই। ফলে আমি ছাত্র জীবন থেকেই কথিত বাম রাজনীতির সাথে যুক্ত হয়ে যাই। আওয়ামী রাজনীতি বিরোধী তৎকালীন গড়ে ওঠা জাসদ ছাত্রলীগের একজন কর্মী হিসাবে ঢাকা কলেজ ছাত্র সংসদে সাহিত্য পত্রিকার সম্পাদক হিসাবে নির্বাচিত হই। তখনও দেখেছি, খুব 74-এ এসেই দেখলাম যে স্বপ্ন নিয়ে জাসদে গিয়েছিলাম এটি ভুল এবং মরিচিকায় ভরা। তারা রাজনীতিটাকে অস্ত্র এবং নিজেদের অবস্থান সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদ বা দাঙ্গাবাজ বলতে পারেন। তাত্ত্বিকভাবে আমরা সেখান থেকে বেরিয়ে যাই এবং পরবর্তীকালে আমি বাম ঘরানার ছাত্র রাজনীতি, বাংলাদেশ বিপ্লবী ছাত্র ইউনিয়নে যোগদান করি। সেখান থেকে বিএল কলেজে ভিপি নির্বাচন করি। নির্বাচনে জয়লাভের ঘোষণার ঠিক আগ মুহূর্তে তৎকালীন ছাত্রলীগ আদালতের নিষেধাজ্ঞা দিয়ে আমাদের নির্বাচনের ফলাফল ঘোষণা স্থগিত করে দেয়। এরপরে 96 সালে বেগম খালেদা জিয়ার সরাসরি টেলিফোন এবং নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করি। এই যোগদানটা শুধু তিনি আমাকে ওই সময়ে জাতীয় সংসদে মনোনয়ন দিয়েছিলেন এই জন্য নয়, আমি রাজনৈতিকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক যে বক্তব্য ছিল বিএনপি গড়ে তোলার ক্ষেত্রে তার উপরে আকৃষ্ট হই। তিনি আমাদের পরিচয়কে গোটা পৃথিবীর কাছে উন্মুক্ত করেছিলেন মাত্র একটি শব্দ দিয়ে, তা হলো আমাদের জাতীয়তাবাদী শব্দটা। আমরা কোন জাতীয়তাবাদে বিশ্বাস করি, বাঙালি না বাংলাদেশি? আমরা খুব স্পষ্টভাবে দেখতে পেয়েছি এই বাংলাদেশে যারা বসবাস করে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি এবং অবাঙালি সব মিলিয়ে তারা বাংলাদেশের মানুষ। অনেকে বাঙালি নয়,
একই সময় আমরা এটাও দেখেছি বাংলাদেশের সাথে একদম সম্পর্কিত লেগে থাকা ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের অগণিত বাঙালি মানুষ যাদের পরিচয় বাঙালি। তাহলে বাঙালি জাতীয়তাবাদে যদি প্রশ্ন করে কেউ এবং এটা যদি বাংলাদেশের বাইরে বসে জিজ্ঞাসিত হয়, তাহলে তো আমাকে উত্তর দিতে হবে আমি বাংলাদেশের বাঙালি, অথবা আমি আসামের বাঙালি, অথবা আমি ত্রিপুরার বাঙালি, অথবা পশ্চিমবঙ্গের বাঙালি। এই প্রশ্নের আলোচনায় একটু যাওয়ার আগে আমি একটু ইতিহাস থেকে একটু টাচ করে আসতে চাচ্ছি। মুক্তিযুদ্ধ শুরুর আগে আমাদের দেশের ৭.৫ কোটি জনগণের একটা চেতনা ছিল, আমাদের টাকা ওদের পকেটে কেন, আমাদের টাকায় ওরা রাজধানী পরিবর্তন করে কেন, আমাদের টাকায় ওরা এত উন্নত করে কেন। এবং মুক্তিযুদ্ধের পরে ৭৫-এর পূর্ব পর্যন্ত আরেকটি হলো, আমাদের টাকা ওই নেতার পকেটে কেন, আমাদের টাকায় ওরা সাজসজ্জা করে কেন, আমরা খেতে পাই না, আমরা মারা যাই, আমাদের টাকা আমাদের পকেটে আসে না কেন। এই যে কেন, আমাদের টাকা ওর পকেটে কেন, আমাদের টাকা ওর কাছে কেন, বা ওরা আমাদের টাকা নিয়ে আমাদের জীবনকে শেষ করে দিচ্ছে কেন, এই কেনগুলির উত্তর খুঁজতে খুঁজতে রাজপথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনি পেলেন এবং শেখ মুজিবুর রহমানকেও আপনি দেখেছেন। এই দুই রাজনীতিবিদের রাজনীতি করার ক্ষেত্রে ৭১-এর ২৫শে মার্চের কালো রাত্রির পর থেকে এই দুই ব্যক্তির যেভাবে নিজস্ব উইং নিয়ে রাজপথে আসলেন, জাতির কাছে আবির্ভূত হলেন, এই উইংগুলির আসলে যথোপযুক্ত গ্রহণযোগ্য বিশ্লেষণটির অতীব গুরুত্ব আপনি অনুধাবন করেন কিনা? দেখুন, শেখ মুজিব নির্দ্বিধায় বাংলাদেশ সৃষ্টির ইতিহাসের সাথে সম্পৃক্ত একজন মানুষ। তার একটি রাজনৈতিক দল যেটি তিনি সৃষ্টি করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, ৬৯, ৭০ এবং ৭১ সৃষ্টির সাথে শেখ মুজিব জড়িত অঙ্গাঙ্গিভাবে। ২৫শে মার্চের পাকিস্তানিদের সাথে তার চলে যাওয়া এবং ঠিক সেখান থেকেই তৎকালীন জিয়াউর রহমানের উত্থানকে পরবর্তী জীবনে রাজনৈতিক বিশ্লেষকরা হয়তো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন, কিন্তু ওই সময়ে একজন মেজর জিয়া রাজনীতির বিশ্লেষণে কোনো ব্যক্তি ছিলেন না। তিনি শুধুই মাত্র সামরিক বাহিনীর একজন সদস্য। তিনি যখন বিদ্রোহ ঘোষণা করলেন, তিনি যখন যুদ্ধের ঘোষণা দিলেন, তিনি যখন সমগ্র জাতিকে যুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানালেন, তিনি যখন নিজে যুদ্ধাস্ত্র হাতে নিয়ে নিজের পরিবার পরিজনকে, এই বেগম খালেদা জিয়া এবং তার শিশু পুত্রদেরকে হায়নার মুখে ছেড়ে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, তখন জিয়াউর রহমানের মূল্যায়ন পরবর্তীকালে ইতিহাস করছে এবং করবে। কিন্তু শেখ মুজিবের ইতিহাসটাও তো ২৫শে মার্চের আগ পর্যন্ত যেরূপভাবে এই দেশের মানুষ দেখেছিল, যে ভালোবাসা এই দেশের মানুষ দেখেছিল, আপনি যে কেন প্রশ্নগুলো করলেন সেই প্রশ্নের উত্তর তো ওখানে নিহিত রয়েছে। তিনি আমাদের যে স্বপ্ন দেখিয়েছিলেন, তিনি লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলেছিলেন পাকিস্তানিদের বিরুদ্ধে, আমরা তো পড়েছিলাম, কিন্তু হলো কি ২৫ তারিখ রাত্রে তিনি আমাদেরকে ফেলে দিয়ে চলে গেলেন। শেখ মুজিব কি তার প্রতিশ্রুতিতে আমাদের সাথে বেইমানি করেননি? শেখ মুজিব আমাদের নেতৃত্ব না দিয়ে তখন নিজেকে বাঁচানোর জন্য পাকিস্তানিদের কাছে আশ্রয় খুঁজে নিয়েছেন। আমি যদি আজ সেই মূল্যায়ন করি, তাহলে একজন জিয়া এবং একজন শেখ মুজিবের মধ্যে পার্থক্য আকাশ এবং পাতাল। একজন রাজনৈতিক ব্যক্তি, একজন সামরিক ব্যক্তি, অথচ রাজনৈতিক ব্যক্তির যে দায়িত্ব ছিল সে দায়িত্ব তিনি পালন না করে পলায়ন করেছেন। আর একজন সামরিক ব্যক্তি ওই রাজনৈতিক ব্যক্তির শূন্যতাকে পূরণ করে দিয়ে তার সমস্ত সাহস, মেধা, মনন, বুদ্ধি এবং কৌশল দিয়ে একটি দেশ স্বাধীনের প্রায় সমগ্র দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। এই জন্য জিয়াউর রহমান আলাদা, এই জন্য জিয়াউর রহমান অনন্য, এই জন্য জিয়াউর রহমান অসাধারণ। ধরে নিলাম তিনি মুক্তিযুদ্ধের জন্য আয়োজনকারী, ধরে নিলাম আমরা বা সবার কথা মেনেও নিলাম যে তিনি নিঃসন্দেহে সেই সময়ের শ্রেষ্ঠ বাঙালি বা বাংলাদেশি। কিন্তু ৭২-এর ১০ জানুয়ারি যার প্রতি এত হৃদয়ের আকুতি ঢেলে ভালোবাসা প্রদান করা হলো, যাকে এত হৃদয়ের আগ্রহ দিয়ে অর্ঘ্য দিয়ে ধারণ করে লালন করে এদেশের শাসনভার দেয়া হলো, তিনি রাষ্ট্রপতি হতে চান বা প্রধানমন্ত্রী হতে চান, তিনি আইন প্রণেতা হিসাবে যা যা আইন প্রণয়ন করেছেন, যত সংবিধানের কাটাছাড়া করেছেন, কোনো কিছুতেও এদেশের কোটি মানুষের আপত্তি ছিল না। সেই ব্যক্তিটি
মাত্র ৩.৫ বছরের মাথায় ৭৫-এর ১৫ আগস্টের পরে তার যে প্রেক্ষাপটটি আমরা দেখলাম, এই দেশের মানুষ তাকে যেভাবে বয়কট করলো, বয়কটের চিত্রগুলি এতটাই আসলে আবেগঘন বা এতটাই হৃদয়গ্রাহী বা এতটাই ট্র্যাজেডিপূর্ণ যে স্বয়ং শেখ হাসিনা তার শাসনামলে প্রতিবার বলে গেছে কেউ কি ছিল না আমার পিতার লাশটি ধরার। ১৫ আগস্টে ৩২ নম্বরে ৩০ ঘন্টার উপরে তার পিতার লাশ পড়েছিল। একজন রাষ্ট্র শাসক তিনি ছিলেন, তিনি তো একজন অন্যতম নন্দিত ব্যক্তিও ছিলেন, কিন্তু তার এই নন্দিত ব্যক্তিটাকে মানুষ এমন ভাবে নিন্দিত হিসেবে বিচার করে তার লাশ দাফন কাফনের প্রতি আগ্রহ রাখলো না। সেনাবাহিনীর সহযোগিতা নিজের এলাকায় যাওয়া হলো, সে এলাকার মানুষও দল বেঁধে লাখো লাখো ঝাঁক বেঁধে আসলো না যে না তাকে শেষ বিদায়টি জানিয়ে আসি। একজন মানুষ নিজেকে ক্ষমতায়নের পরে, শাসনভার পাওয়ার পরে নিজেকে কি এমন কিছু করলেন যার কারণে এই জাতির লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ তাকে ঘৃণা ভরে একেবারে প্রত্যাখ্যান করলো। ৭২-এর হিরো ৭৫-এর জিরো, ৭২-এর বঙ্গবন্ধু ৭৫-এর স্বীকৃত বঙ্গশত্রু হয়ে গেলেন। আমি ৩-৪-৫টি উদাহরণ আপনার সামনে হাজির করতে চাই, জি, এবং এগুলো সবই জীবন্ত। শেখ মুজিব তার উত্থান ছিল নাটকীয়। শেখ মুজিব তার উত্থান ছিল বাঙালি এবং বাংলাদেশিদের আবেগকে কাজে লাগিয়ে একজন মানুষের নিজেকে প্রতিষ্ঠিত করার একটা লড়াই। তিনি যথার্থ চাতুর্যতার সাথে বাঙালির আবেগকে কাজে লাগিয়েছিলেন। একটি আবেগপ্রবণ জাতিকে কাজে লাগানোর পরে আপনি দেখবেন মানুষ যখন তার প্রাপ্তির জায়গাটায় নির্ভরশীল হয়ে পড়ে কারো না কারো প্রতি, সেই জায়গা থেকে সে যখন প্রতারিত হয়, তখন তার ওই প্রাপ্তির সময়কার ভালোবাসা যত তীব্রই হোক, সে যখন প্রতারিত হয় তখন তার ঘৃণা তার থেকে আরো বেশি তীব্র এবং তীব্রতর হয়। শেখ মুজিবের ক্ষেত্রেও বিষয়টি তাই ছিল। তিনি বাঙালির আবেগকে নিয়ে যেভাবে খেলেছিলেন, ঠিক একইভাবে ক্ষমতাকে, ক্ষমতার মসনদকে এবং নিজেকে পাকাপোক্ত করার জন্য তিনি যে পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন তা বাঙালি আবেগের উপরে মারাত্মকভাবে নেতিবাচক প্রভাব ফেলেছিল। আর সেই প্রভাবের কারণেই যে শেখ মুজিব ৭২-এর হিরো, সেই শেখ মুজিবকে ৭৫-এর জিরো বানাতে একটু সময় নেয়নি এই দেশের জনগণ। জনগণ তো এই দেশেরই। আমি উদাহরণ যেগুলো দিতে চাই আপনাকে, সেগুলো হচ্ছে কিছুদিন আগে থেকে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা, যে একজন মানুষ কিভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য এবং ধিকৃত হয়। শেখ মুজিবের পতনের পর ধারাবাহিকভাবে যে সময়টি গিয়েছে, তার মধ্যেই দেশ শাসন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমানকেও কিন্তু একইভাবে এই দেশের সেনা শাসকদের একটি অংশ হত্যা করেছিল। শেখ মুজিবের মৃত্যুর পর তাকে দাফন করতে লোক খুঁজে পাওয়া যায়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার জানাজায় যত মানুষ হয়েছিল, পৃথিবীর অনেক বরেণ্য মানুষের জানাজায় এত মানুষ হয়েছে এরকম ইতিহাস খুব কম আছে। পার্থক্যটা এখানে। জিয়াউর রহমানকে মানুষের ভালোবাসা, জিয়াউর রহমান ছুটেছে গ্রামে। জিয়াউর রহমান ক্ষমতা নিয়ে একজন সেনাবাহিনীর সদস্য মিশেছেন মানুষের সাথে। জিয়াউর রহমান ক্ষমতায় গিয়েছেন, অনেকে বলে সামরিক শাসন, তিনি সামরিক কায়দায় ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় আসার পরে জনারণ্যে মিশে গিয়ে জিয়াউর রহমান যখন খাল কেটেছেন ওই কাদার মধ্যে বসে, তখন হাজার শত লক্ষ মানুষ একজন রাষ্ট্রপতিকে দেখেছে যে সর্বোচ্চ ক্ষমতায়। অথচ শেখ মুজিবকে খুঁজে দেখেন, যে শেখ মুজিব গ্রাম থেকে উঠে এসেছে, যে শেখ মুজিব জনগণকে নিয়ে খেলা করেছে। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর এই শেখ মুজিব জনগণ থেকে কত দ্রুত, কত বেশি, কত দ্রুততম সময়ের মধ্যে বিচ্ছিন্ন হয়ে জনধিকৃত হয়েছিলেন। এই জন্যে জনগণের পাশে যে জনগণকে ভালোবাসার যে মাপকাঠি, সেই মাপকাঠিতে জিয়াউর রহমান জীবন্ত। আর জনগণের ভালোবাসার যে মাপকাঠি, সেই মাপকাঠির কাছে শেখ মুজিবুর রহমান ঘৃণিত। শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা লাইক ফাদার লাইক চাইল্ড, অনেকটা বেশি। এই লাইক চাইল্ডের জায়গায় আমরা যদি একটু দেখি, ৭৫-এর ৭১-এর ২৫শে মার্চের কালো রাত্রিতে ৭ই মার্চের এত আবেগঘন বক্তব্য দিয়ে যিনি বাংলাদেশি জাতিকে উজ্জীবিত করেছিলেন, সে সময় উজ্জীবিত করা ব্যক্তি তার নেতাদেরকে নিরাপদে চলে যেতে বলে, নাকে তেল দিয়ে ঘুমাতে বলে তিনি অনিরাপদ রেখে নেতা কর্মীদেরকে রেখে তিনি চলে যান। কোনো নির্দেশনা পর্যন্ত ঘোষণা দিয়ে যান নাই মুক্তিযুদ্ধ করা উচিত কি উচিত না, আত্মগোপন করা উচিত কি উচিত না। এদিকে পাকিস্তানের জেনোসাইড করছে, কিন্তু তিনি সর্বোচ্চ নেতা, কোনো নির্দেশনা তার নাই। নির্দেশহীনভাবে সেদিন তিনি চলে গেলেন পাকিস্তানিদের দায়িত্বে। ২৪ জুলাই গণ অভ্যুত্থানের
বিশেষ করে ৩৬ জুলাই তথা ৫ আগস্টে যে শেখ হাসিনা পদ্মা সেতু করলো, যে শেখ হাসিনা মেট্রো রেল করলো, যে শেখ হাসিনা নানাভাবে ক্ষমতায়ন করে ক্ষমতার বড়াই করে, যে শেখ হাসিনা এত মানুষের কাছে নিজের প্রিয়ত্ব অর্জন করতে চাইলো, নিজের নেতাকর্মীদের চোখের মনে হলো, মাথার তাজ যে শেখ হাসিনা হলো, সেই শেখ হাসিনা তার পরাজয়ের ধ্বনির আগে, তার বিদায়ের ১ মিনিট আগেও কোন নেতা কর্মীদের জন্য কোন রকম শুভেচ্ছা রেখে যায়নি, তাদেরকে সেফ এক্সিটের জন্য কোনো ব্যবস্থা করে গেল না। এখানে এক্সিটের ক্ষেত্রে পিতা এবং কন্যার এক অপূর্ব সমন্বয় কিনা একটু আলাদা আছে, একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে জি বাবার কাছ থেকে মেয়েটা আরো বেশ কিছু বিষয়ে শিক্ষা গ্রহণ করেছে। শিক্ষাগুলো এরকম যে হিংস্র ওর বাবা যতটুকু ছিল উনি তার থেকে বেশি। ক্ষমতায় টিকে থাকার জন্যে শেখ মুজিব যত বেশি নিষ্ঠুর হতে পেরেছে তার থেকে বেশি নিষ্ঠুর হয়েছে শেখ হাসিনা। এবং সেই জায়গা থেকে সে আরো কতগুলো বিষয় শিখেছিল। সেটি হচ্ছে প্রশাসনকে দলীয়করণ এবং নিজের অধীনস্থ করে রাখার জন্যে। আর রাজা বাদশাদের আমলে যেরকম বিশ্বস্ত কিছু সৈনিক পোষা হতো, ওরকম কিছু রাজনৈতিক কর্মীও শেখ হাসিনা পুষতে শিখেছিলেন, যেটা শেখ মুজিব একটু কম করেছেন। এই জন্য আমি বলবো শেখ মুজিব থেকে শেখ হাসিনা আরো বেশি আপডেট ভার্সন, পরিপক্ক। এবং তার এই পরিপক্কতার জায়গা থেকেই তিনি প্রতিটি কাজ দেখেন কত সহজভাবে, কত নির্লজ্জভাবে করেছেন। যে একটি নির্বাচন, যে নির্বাচনে তিনি মুখ দিয়ে বলছেন আমার দল থেকে অন্য কেউ নমিনেশন নিয়ে দাঁড়ালেও কোনো সমস্যা নাই, ওটা ডামি ক্যান্ডিডেট। একটা দলের ম্যানিফেস্টোতে বলে দেওয়া আছে দলের সিদ্ধান্তের বাইরে যদি কেউ পদক্ষেপ গ্রহণ করে, যদি মনোনয়নের বাইরে অন্য কেউ নির্বাচনে অংশগ্রহণ করে, সে দল থেকে বহিষ্কৃত হয়ে যাবে, সে দলের কোনো সদস্য নয়। কত সেই দলের প্রধান কত নির্লজ্জভাবে বলে দিচ্ছে যে আমি নমিনেশন দেওয়ার পরেও আর একজন দাঁড়ায় যাক, এবং সে দাঁড়ায় যে হতে পারে হয়ে যাক, আমার কোনো আপত্তি নাই। তার মানে কি জনগণের কাছে তার এই নির্লজ্জ মিথ্যাচারটাকে, তার এই নির্লজ্জ অভিনয়টাকে সে একদম সাহসী একজন মানুষের মতো তুলে ধরছে, যেখানে তার সাধারণ কোনো লজ্জাবোধ কাজ করছে না। এই জন্য তিনি ঘৃণিত হতে 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 কোন জায়গায় গিয়েছেন। আমি এখানে আরো দুটো উদাহরণ দিতে চাই। একটি হচ্ছে একই সময় দেখেন তার পলায়ন কালটা ছিল যখন উনি ওনার বাবার কথা বলেছেন, তার লাশ পড়েছিল, কেউ উদ্ধার করতে আসেনি। সরি টু সে, হাসিনাকে আমাদের মাননীয় সেনাপ্রধান দয়া করে পার করে দেওয়ার ব্যবস্থা করেছেন। ওনাকে যদি পাওয়া যেত, এদেশের জনগণ লাশ না টুকরো টুকরো করে কি চেহারা করত, সেটা বিভৎস হতো, অতি বিভৎস হতো। উনি মানুষের উপরে যে অত্যাচার এবং নির্মমতা চালিয়েছেন, মানুষের ঘৃণা ওনার প্রতি কত তীব্র ছিল, এটা উনি যদি পালাতে না পারতেন, ধরা পড়তেন, তাহলে উনি না বেঁচে থাকতো যারা, তারা দেখতো জনগণের সাথে বেঈমানি, মুনাফিকি, হটকারী এবং জনবিবেককে নিয়ে খেলা করার শাস্তি কত কঠিন হতে পারে। একই সময় দেখেন কত উপহাস করেছে না বেগম খালেদা জিয়াকে নিয়ে, কত তামাশা করেছে না বেগম খালেদা জিয়াকে নিয়ে। ওনার উত্থান, ওনার পতন, উনি পালালেন কোন চিত্রে, আর একই বেগম খালেদা জিয়া যার কোনো ক্ষমতা নাই, পারতপক্ষে পদও নাই, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন দলের অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে প্রায় সবই কাজ তিনিই করে যাচ্ছেন। বেগম জিয়া রাজনীতিতেও নাই, অথচ তিনি যখন চিকিৎসার জন্য এই দেশ ছেড়ে লন্ডনে গেলেন, দেখেছিলেন ঢাকার রাজপথের চিত্র, কয়দিনের ব্যবধান। 5 তারিখে চলে গেল শেখ হাসিনা, আর কয়দিন আগে গেলেন বেগম খালেদা জিয়া। তার যাওয়ার পথ ফুল ফুল মানুষ, আর মানুষ 2 হাত তুলে মানুষ রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে আর দোয়া করছে, হে আল্লাহ তুমি আমাদের নেত্রীকে, আমাদের মাকে সুস্থ করে বাংলাদেশে আবার ফিরিয়ে আনো। 75-এর 15 আগস্টের পরে আরো কিছু মাস চলে গেল। 3 নভেম্বরের টানটান উত্তেজনা, জেল হত্যার পর থেকে 7 নভেম্বর আরো একটি ট্র্যাজেডিময় দিন। এদিকে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং মেজর জেনারেল কে এম শফিউল্লাহ তাদের একটু উইং, তারা চাচ্ছেন নেতৃত্ব নিতে। কর্নেল তাহেরকে সামনে রেখে জাসদ এগিয়ে যাচ্ছে নেতৃত্ব নিতে। এমন অবস্থায় সিপাহী জনতা বন্দি দশা থেকে ম্যাডাম খালেদা জিয়া এবং জনাব শহীদ প্রেসিডেন্ট জনমানকে যে অবরুদ্ধ থেকে মুক্ত করলেন, এবং মুক্ত করার পরে লক্ষ মানুষ জীবন বাজি রেখে সেদিন তার জন্য যেভাবে দায়িত্ব দিলেন, কবির ভাষায় তুমি যদি জীবনকে এগিয়ে দাও, জীবন তোমাকে তার রিটার্ন দেবে। তুমি যদি জাতির জন্য, মানুষের জন্য জীবন বাজি রাখো, জাতি তোমার জন্য জীবন বাজি রাখবে। এটি অন্যতম প্রনিধানযোগ্য সত্য প্রমাণিত হলো কিনা
71-এর 25 মার্চের কালো রাত্রির পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবন বাজি রেখে যে ঘোষণা দিয়েছিলেন, জাতির কল্যাণে তিনি যে নিবেদিত ছিলেন, এটি মানুষের হৃদয়ের মধ্যে ছিল বিধায়ী আসলে 75-এর 15 আগস্টের পরে 7 নভেম্বরে তার একটি ফল্গু ধারা, তার একটি আবহ, একটা ফ্লো এই জাতি দেখলো কিনা? নির্দ্বিধায়, নিঃসন্দেহে সৃষ্টির কতগুলো ইতিহাস থাকে। দেখুন, একজন জিয়া সৃষ্টি হয়েছে দেশ, জাতি এবং জনগণের মধ্য থেকে। আপনি যে কথাটি বলেছেন, 25শে মার্চের কালো রাত্রের পর নেতাহীন, নীতিহীন, যোদ্ধাহীন, সমরাস্ত্রহীন, নির্দেশনাহীন একটা জাতি, যারা পাকিস্তানি সশস্ত্র সেনাবাহিনীর অস্ত্রের মুখে হাজার হাজার মৃত্যু পথযাত্রী তারা রাস্তায় পড়ে পড়ে মরছে, তাদেরকে গুলি করে মারা হচ্ছে, যুদ্ধ করার, বাধা দেওয়ার, কথা বলার কেউ নেই। ঠিক সেই মুহূর্তে অতি সাধারণ একজন সৈনিক তিনি গর্জে উঠলেন, আমি মেজর জিয়া বলছি, আমি দেশের স্বাধীনতা ঘোষণা করলাম, আপনারা ঝাঁপিয়ে পড়ুন। কি হতে পারতো? জিয়াউর রহমানের ফাঁসি হতো তখনই। সেনাবাহিনীতে বিদ্রোহ মানে তো তাই, তার সন্তানদের ফাঁসি হতো তখনই। সেনাবাহিনীতে বিদ্রোহ মানে তো তাই। তিনি অকুতোভয় একজন সৈনিক, দেশপ্রেমে কত বেশি উদ্ভাসিত, জনগণের মধ্যে তার কত বড় তেজ, তার কত সাহস, কি দুঃসাহসিকতা নিয়ে একবারও কি ভাবতে পারেন ওই সময় এই ঘোষণা দেওয়া একটা জাতির কর্ণধার হিসেবে আমি অন বিহাফ অফ আওয়ার লিডার শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম? কি ভয়াবহ দুঃসাহস, চিন্তাই করা যায় না। সেই জিয়াউর রহমান আবার চলে গেলেন সেনাবাহিনীতে। সেই জিয়াউর রহমান সৈনিকের দায়িত্ব পালন করছেন। দেশ, জাতি, জনগণ আবার এমন একটা দুঃসময়ের মধ্যে পতিত হলো, দেশটি খালেদ মোশাররফ চক্র, ভারতীয় চক্র, প্রতিবেশী চক্রের হাতে তখন প্রায় জিম্মি হয়ে শেষ হয়ে যাওয়ার পথে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার পথে। কোনো নেতা নেই, কোনো নীতি নেই, কোনো জনগণ নেই যে একটি দেশকে রক্ষা করতে পারে। হঠাৎ করে গর্জে উঠলো সেই কণ্ঠ, যে কণ্ঠ আমরা শুনেছিলাম 25শে মার্চ পরে 26শে মার্চ। আবার সেই মেজর জিয়া শব্দটি তিনি শুরু করলেন। তিনি কিন্তু পদে ওই সময় মেজর জেনারেল ছিলেন, কিন্তু তার বক্তব্য ছিল যে আমি মেজর জিয়া বলছি। তাহলে এই যে আবারও দেখেন তার সৃষ্টি আবার সেই, তাকে টেনে নিয়ে গেল কারা? সাধারণ মানুষ। তাকে টেনে নিয়ে গেল কারা? এদেশের সৈনিক। তাকে টেনে নিয়ে গেল কারা? কুলি, মজুর, ছাত্র, জনতা, শ্রমিক, সবাই মিলেই আবার একজন জিয়াকে সামনে এনে হাজির করে দিল। তুমি আমাদের ত্রাতা, তুমি আমাদেরকে, দেশটাকে রক্ষা করো। অকুতোভয় সৈনিক তিনি আবার ফিরে এলেন, আনলেন ওই সেনাবাহিনীর মধ্যে সাথে সাথে শৃঙ্খলা ফিরিয়ে আনলেন, গোটা দেশের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে, আর উন্নয়নের একটি বৈতরণী পার করার জন্য একটি তলাবিহীন ছুরিকে একটি জাতীয় মর্যাদায় দাঁড় করানোর জন্য একটি যুদ্ধে আবার তিনি নেমে গেলেন। যে কদিন বেঁচে ছিলেন সে কদিন দেশের জন্য যুদ্ধ করেছেন। তাই তো তার মৃত্যুর পরে খুঁজে পাওয়া গেল একটা ভাঙা সুটকেস। তাই তো তার মৃত্যুর পরে খুঁজে পাওয়া গেল তার ব্যাংকে কোনো ব্যালেন্স নেই। তাই তো তার মৃত্যুর পরে খুঁজে পাওয়া গেল দুর্নীতির কোনো সাধারণ অভিযোগ শহীদ রাষ্ট্রপতি জিয়া বা তার পরিবারের বিরুদ্ধে নেই। অথচ কি দুর্ভাগ্যজনকভাবে একথা দেখতেই হয় আমাদের, ঠিক তার আর একজন তাদের গোষ্ঠী শুদ্ধ সকলের বিরুদ্ধেই এত প্লট, এত হাজার কোটি টাকা, এত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার এবং রপ্তানি করে দেওয়ার ইতিহাস। বিদেশ থেকে ধার করে টাকা এনে সেই টাকা নিজেদের আমোদ প্রবোধ বিলাস বেসনে খরচ করা, পরিবার, সমগ্র দেশটাকে তাদের একটি পরিবারে পরিণত করে সমস্ত পারিবারিক সম্পত্তিগুলোকে, পরিবারের বিষয়গুলোকে নিজেদের মধ্যে নিয়ে গোটা দেশকে লুটে খাওয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1975 সালের 7 নভেম্বরের পর থেকে 31 মে পর্যন্ত বিভিন্ন পদে, বিভিন্ন দায়িত্বে, বিভিন্ন ভাবে তিনি 5.5 বছরের মতো তিনি সময় পালন করতে পেরেছিলেন, দায়িত্ব পালন করতে পেরেছিলেন। এই দায়িত্ব পালনকালীন ছিল একেবারে বর্ণাঢ্য। আপনার দেখা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজপথের কিছু চিত্র, 10,000 কিলোমিটার পায়ে হাঁটা, পুরো মানচিত্রটাকে নিজের পায়ের নিচে রাখা, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট পলিটিশিয়ানের মতো ইথিক্যালি কথা বলে রাজনীতিবিদদেরকে ঘাম ছোটানোর পলিটিশিয়ান হওয়ার জন্য যে উদ্বুদ্ধ তিনি করে গেলেন, নীতির যুক্ত একজন রাজনীতিবিদ হওয়ার জন্য যে ইথিক্স তিনি দিয়ে গেলেন, এই ইথিক্সগুলি আপনি আপনার জীবদ্দশায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই সময়ের পথ চলার গল্পগুলিকে, ওই সময়ের পথ চলার ইথিক্সগুলিকে আসলে কিভাবে ওন করেছেন? আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আপনাকে বলি। আমি তখন বিএল কলেজের ছাত্র, জি। কাজী জাফর আহমেদ তখন বাংলাদেশের শিক্ষামন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন বাংলাদেশের প্রেসিডেন্ট। জি। আমরা জাফর ভাইকে বললাম বিএল কলেজে, উনি খুলনা যাবেন, আমরা জাফর ভাইকে বললাম যে আমরা রাষ্ট্রপতিকে বিএল কলেজে আনতে চাই। আমাদের ডেকে পাঠালেন, আমি এবং সাবেক এমপি জহিরুদ্দিন স্বপন, আমরা ঢাকা চলে আসলাম। জাফর ভাইয়ের সঙ্গে দেখা করলাম, জাফর ভাই প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন,
প্রেসিডেন্ট বললেন আমি ওদেরকে ডাকবো, ওদের বিএল কলেজে আসার দরকার নাই। আমরা সিদ্ধান্ত মানলাম না, ফিরে গেলাম। বিএল কলেজে যেই সমস্ত ছেলে মেয়েদের অর্গানাইজ করে উনি তখন প্লেনে চড়ে গিয়েছেন যশোর, যশোর থেকে গাড়িতে চড়ে খুলনায় যাচ্ছেন। আমরা পথ ব্লক করে দিলাম, ওই পথে গাড়ি থেমে গেল। আর্মির গাড়ি আমাদেরকে সরাতে যায়, জিয়া রহমান না করলেন এবং এক পর্যায়ে তিনি টান দিয়ে আমাকে তার গাড়ির মধ্যে ঢুকিয়ে দিলেন। কোন দিকে যেতে হবে দেখিয়ে দিলাম, বিএল কলেজের পথ। সোজা বিএল কলেজে গাড়ি চালিয়ে চলে গেলেন। বিএল কলেজ শহীদ মিনারে আমরা একটা মঞ্চের মতো অস্থায়ীভাবে বানিয়ে রেখেছিলাম। সেখানে উঠে একটা মানপত্র আমি কেবল ধরেছি, পড়বো, এই রাখো, বলো কি লাগবে। আমি বলে গেলাম বিএল কলেজের চাহিদা। এক এক করে সব বাস, টেলিভিশন, বিল্ডিং সব দিয়ে দিলেন, ঘোষণা করলেন। আমাদের বলে গেলেন রাতে আসো সার্কিট হাউসে, তোমাদের সঙ্গে কথা বলবো। রাতে গেলাম, দেখা করলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বললেন আসো একসাথে রাজনীতি করি, দেশটাকে গড়ি। সেদিনই বুঝেছিলাম তার স্বপ্ন দেশ গড়ার। সেদিনই দেখেছিলাম তিনি এই দেশটাকে পৃথিবীর মানচিত্রে একটি জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। সেদিনই বুঝেছিলাম এই জিয়াউর রহমান হিসেবে জন্মগ্রহণ করেনি, সে একটি রাষ্ট্রের সমস্ত মানুষের ভালোবাসার পুত্তলি হিসেবে জন্মগ্রহণ করেছে। আই স্যালুট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আন্তর্জাতিক অঙ্গনে এদেশকে যেভাবে নিয়ে গেলেন, বিশেষ করে রেমিটেন্স যুদ্ধের প্রবর্তনা শুরু করলেন, যিনি যেভাবে শিল্প অঙ্গনকে বা আমাদের কৃষিখাতকে যেভাবে সমৃদ্ধ করলেন, এই সমৃদ্ধের যে সূচনা, সেই সূচনাটি আজকে আমরা যেভাবে ওন করছি, আজকে আমাদের প্রতিটি দাপ্তরিক মিনিস্ট্রি রয়েছে, আজকে আমাদের সারা বিশ্বে আমাদের কৃষিপণ্য বা আমাদের উৎপাদিত পোশাক বা আমাদের শ্রমিক যারা প্রায় 1 কোটি শ্রমিক সারা বিশ্বে ছড়িয়ে আছে, এই যে শুরুটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে হয়েছিল, যার কলেবর বাড়িয়ে সারা বিশ্বে যেভাবে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে হাত ধরে যেভাবে শিল্প অঙ্গন, যেভাবে রেমিটেন্স অঙ্গন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, এটিকে আগামীর রাজনীতিতে জনাব তারেক রহমানের হাত ধরে আরো বেশি কতটা এক্সপান্ড হবে বলে আপনি মনে করছেন? শুরুটা তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এভাবে করে দিয়েছেন। আপনি আপনার কথার মধ্যে বলে ফেলেছেন সবগুলো প্রায়। আমার মনে হয় বাংলাদেশের আজকের যে রেমিটেন্স প্রবাহ, এর সিংহভাগ আসে প্রবাসীদের উপার্জন থেকে। আর এই প্রবাসীদের বিদেশে আমাদের দেশ থেকে শ্রমিক পাঠানোর প্রথম কর্মসূচিটাই গ্রহণ করেছিলেন রাষ্ট্রপতি জিয়া, কোরিয়ায় এবং সৌদি আরবে বাংলাদেশ থেকে লোক পাঠানোর মধ্য দিয়ে। এবং তারই ধারাবাহিকতা আজকে বাংলাদেশ থেকে এখন নষ্ট করেছে অনেকে, এর ব্যবহার করেছে অনেকে, বিদেশি মার্কেটটাকে নষ্ট করে দিয়েছে অনেকে। এই আগের সরকারই তো এমনভাবে এটাকে ব্যবহার করেছে যে বিদেশি প্রবাসীদের জন্য এখন বদনাম হয় বাংলাদেশের। জিয়াউর রহমান এটা করে দিয়েছেন। কৃষি নির্ভর বাংলাদেশকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করার জন্য তিনি খালকাটা বিপ্লব শুরু করেছিলেন। পানি যদি নিশ্চিত করা যায়, পানি প্রবাহকে যদি নিশ্চিত করা যায়, সেচ ব্যবস্থাকে যদি নিশ্চিত করা যায় এবং জলাবদ্ধতাকে যদি মুক্ত করা যায়, তাহলে মানুষের কৃষি পণ্য উৎপাদনে কোনো বাধাগ্রস্ত থাকে না বাংলাদেশে। তিনি সেটি উপলব্ধি করেছিলেন এবং সেজন্যই তিনি খালকাটা বিপ্লব সহ জলাবদ্ধতা দূর করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সেটি আজ বাংলাদেশকে একটি কৃষি পণ্যে নির্ভরশীল জাতিতে রূপান্তরিত করতে সক্ষম। 31 মে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হত্যা করার পরে তার কিছুদিন আগেই, মাত্র 13 দিন আগে শেখ হাসিনা এই দেশে এসেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হত্যার বিচার আজ পর্যন্ত আসলে এই জাতি আনুষ্ঠানিকভাবে দেখেনি। হয়তো সেনাবাহিনীর থেকে কিছু বিচার হয়েছে, কিন্তু এই শেখ হাসিনা তার আমলে তার পিতার হত্যার বিচার তার মতো করে তার ট্রাইব্যুনালে করে এক্সিট হয়ে চলে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন বিদগ্ধ ব্যক্তির হত্যার কুশীলব যারা কারা ছিল, এটি নিয়ে জনমনে জাতির কাছে আসলে অনেক রকম প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের অবতারণার ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়া হত্যার বিচারের সুপরিবেশ আসলে এসেছে কিনা, আগামী 13শ সংসদ নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া হত্যার বিচারটির ব্যাপারে আসলে ভূমিকা রাখবে কিনা, একজন আইনবিদ হিসাবে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হত্যার বিচারটিকে আপনার ভাষায় আসলে কিভাবে বিবৃত করতে চান? দেখুন, প্রশ্নটি আইনি এবং রাজনৈতিক দুই ধরনেরই। আর এজন্য আমি বলতে চাই, এখানে এই পার্থক্য হচ্ছে বেগম খালেদা জিয়ার এবং শেখ হাসিনার। প্রতিহিংসার আগুন শেখ হাসিনার চোখে সবসময় জ্বলেছে, আর সেই প্রতিহিংসার আগুনেই তিনি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছেন এই বাংলাদেশটাকে। ঠিক তার প্রতিজায় পক্ষে হিসাবে যেখানে বেগম খালেদা জিয়া, তিনি কদিন আগেও আপনি বোধহয় শুনেছেন কথাটি,
আসিফ নজরুল তার অসুস্থ অবস্থায় সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন। তিনি তখনও দেশ থেকে বাইরে যাননি, কিন্তু 5ই আগস্টের পরে বেগম জিয়াকে দেখতে গিয়েছিলেন। সেখানে বেগম জিয়াকে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আপনাকে যে শেখ হাসিনা এবং এই সরকার এত অত্যাচার, নির্যাতন, এত কুৎসিত মন্তব্য, এত কথাবার্তা বললেন, আপনাকে বাড়ি ছাড়া করলেন, আপনাকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজত কাটালেন, আপনাকে এইভাবে আপনার পরিবারটাকে নিঃশেষ করে দিলেন, আপনার কোনো অভিযোগ নাই? তিনি বললেন, কার কাছে অভিযোগ করো, কি বা অভিযোগ করব, আল্লাহ আছেন, উনি তো জানেন, সব দেখতেছেন। পার্থক্যটা এখানেই। বিচার কি হবে কি হবে না এটা সময় বলে দেবে, এটা রাজনীতির বিষয়, রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। আইনজীবী হিসাবে আমি যতটুকু বুঝি, এর মীমাংসা এক সময় হয়তো জনগণ করবে, সেই মীমাংসার জন্য আমরা অপেক্ষা করব। শেখ হাসিনা তার শাসনামলে ম্যাডাম খালেদা জিয়ার যে দালিলকৃত বা দলিলকৃত যে জমিটি বা যে বাড়িটি ছিল, এরশাদ সাহেব সাবেক সেনাপ্রধানের পরিবারের প্রতি বা মুক্তিযুদ্ধের ঘোষকের পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করে দলিল করে যে